সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1308তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ভাই আলতাফ হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল, প্রতি রাতে জিন এসে এই নারীর সঙ্গে করত শারীরিক সম্পর্ক। এই গল্পটা খুলনার সুন্দরবন গেসে কোনো এক অজপাড়া গায়ের আজ থেকে বহু বছর আগের ঘটে যাওয়া আলতাফ হোসেন সহ এক নারী মায়া, যার নাম, তাদের জীবনে চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব ঘটনা। যে ঘটনা শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই আলতাফ হোসেনের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলতাফ হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ কাজী, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবনের কাছাকাছি কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কাজী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি, বিয়ে পড়ানোর জন্য আমার বাবাকে গ্রামবাসী ডেকে নিত। আমাদের গ্রামসহ দূর দূরান্তের আশেপাশের গ্রামে আমার বাবা মানুষকে বিয়ে পড়াতো এবং আমার আব্বা কাজী হিসেবে আমাদের এলাকাতে অনেক পরিচিত একজন মানুষ ছিলেন। বাবার পরিচয়ে আমাদের গ্রামটাও আমাদের বাড়িটাও বাবার নামে পরিচিতি পায়। আমাদের বাড়িকে সবাই কাজী বাড়ি বলে চেনে। ছোটোবেলা থেকেই আমি একটু বোকা স্বভাবী ছেলে ছিলাম, অতটা চালাক ছিলাম না। আমার আব্বার সাথে এখানে সেখানে যাইতাম এবং আমার আব্বার সাথে ঘুরে বেড়াতাম। ভাইদের মধ্যে আমার যে বড় ভাই ছিল, তিনিই ছিলেন সবচেয়ে চালাক। দুর্দান্ত চালাক ছিলেন আমার বড় ভাই। আর আমার বাবাও আমার বড় ভাইকে অনেকটা পছন্দ করতো। আমাকে যে ঠিক করতো না তাও না, আমাকেও করতো, কিন্তু আমার থেকেও আমার বড় ভাইয়ের সাথেই আমার বাবার সম্পর্কটা অনেকটা ভালো ছিল। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। ছোটোবেলায় আমি পড়াশোনা করি নাই, কিন্তু আমার বড় যে ভাইয়া আছে, আমার বড় ভাইয়া অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করে। এবং আমার বড় ভাইয়ের স্বপ্ন, আমার বাবারও স্বপ্ন ছিল যে আমার বড় ভাইয়াকে আমার বাবা একজন সরকারি উকিল বানাবে। যেহেতু আমার বাবা হচ্ছে কাজের কাজ করে, সরাসরি মানে সরকারি কাজে করে, তো সেক্ষেত্রে আমার বাবার ইচ্ছা যে আমার ভাইয়াকে তিনি ম্যারেজ ডিপার্টমেন্টের একজন উকিল বানাবে। তো আমার ভাইয়াও পড়াশোনার প্রতি খুব ভালো ছিল, খুবই মনোযোগী ছিল। তো ভাইয়া তখন পড়াশোনা করতো, কিন্তু ভাইয়া চালাক, ছোটোবেলা থেকেই খুব চালাক। এরকম করে তখন আস্তে আস্তে করে আমরা বড় হতে থাকি। একটা পর্যায়ে আমার ভাইয়া তখন লয়ারই পাশ করে, মানে আমার ভাইয়া তখন লয়ার হয়ে যায়, উকিল হয়ে যায়। এবং ভাইয়া উকিল হয়ে যাওয়ার পরে আমাদের এলাকাতে ভাইয়া তখন একটা চেম্বার খুলে বসে। এখানে ধরেন বিভিন্ন মানুষ মারামারি করলে বা কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা হলে সবাই তখন ভাইয়ের কাছে যাইতো, এবং গেলে পরে ভাইয়া তখন এর একটা সঠিক সমাধান করে দিত আইনের মাধ্যমে। তো উকিলের ভাই হিসাবে আমাকেও সবাই অনেক ভালোবাসতো। আমিও ভাইয়ার চেম্বারে গিয়ে বসতাম, ভাইয়ার সাথেই থাকতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ভাইয়া তখন বিবাহ করে। আমার বাবা মা দেখে শুনে আমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেয়। এবং ভাইয়ার বিয়ে হওয়ার কিছুদিন পরে, প্রায় 20 থেকে 25 দিন পরে, আমার আব্বা তখন প্যারালাইজড হয়ে যায়। হঠাৎ করে আমার আব্বার হাত পা চলা কাজ করে না। দুঃখের বিষয় হচ্ছে, আমার আব্বার সারা জীবন যা ইনকাম করেছে তার সবটাই প্রায় আমার ভাইয়ার জন্য ব্যয় করেছে। ভাইয়াকে পড়াশোনা করানো, ভাইয়াকে মানুষ করানোর জন্য আমার আব্বা টাকা পয়সা সবই খরচ করে। কিন্তু আমার ভাইয়া যখন বড় হলো আর ইনকাম করতে শুরু করলো, সেই মুহূর্তে আমার বাবা যখন প্যারালাইজড হয়ে গেল, আমার ভাইয়া তখন আমার বাবাকে কোনো টাকাই দিচ্ছে না, এবং বাবাকে কোনো সাহায্য সহযোগিতাও করতেছে না। আমার আব্বা বড় দুঃখ করে বলতেছিল যে আমি তার জন্য এত কিছু করলাম, অথচ সে আমার জন্য কিছুই করতেছে না। তখনও বাবার সাথে আমি আছি। এরকম করে বৎসর তিনি কাটতে কাটতে ওই প্যারালাইজড অবস্থা আমার আব্বা তখন মারা যায়। বড় ভাইয়ার বউ কোনো দিন আমার আব্বার কাছে আসে নাই, আমার আব্বার হাতে পর্যন্ত ধরে নাই। আব্বার পায়খানা প্রস্রাব সবই আমি পরিষ্কার করতাম। আব্বাকে শুধু একমাত্র আমি আর আমার মাই দেখাশোনা করতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে থাকতে শুরু করি। এক পর্যায়ে হলো কি, বড় ভাইয়া আমার মাকে নিয়ে শহরে চলে গেল। খুলনা শহরে ভাইয়া তখন থাকে, ভাইয়া তখন খুলনা শহরে চলে গেছে।
তো ভাইয়া যখন খুলনা শহরে চলে গেল, আমি তখন চিন্তা করলাম মাও চলে গেছে, আমার ভাইয়ার আবার ছেলে মেয়ে আছে, তারা সবাই মিলে চলে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে জমি জামাগুলো আমি দেখাশোনা করে ওগুলো চাষাবাদ করি। তা আমাদের অনেক জমি ছিল, মানে আমাদের অগাধ জমি ছিল। তো জমিগুলো চাষাবাদ করতেছি 1 বছর জমিতে চাষাবাদ হয়েছে, অনেক ভালো টাকাও আমি ইনকাম করছি। এর পরের বছর ভাইয়া বাড়িতে আসছে, বাড়িতে এসে আমাকে বলতে আসছে যে আলতাফ, সামনের বছর তুই আর জমিগুলোতে আবাদ করিস না। আমি তখন বললাম যে ভাইয়া কেন, জমি তো খালিই পড়ে থাকে, আমি আবাদ করলে সমস্যা কি? ভাইয়া তখন বলে যে আমি একটা সমস্যার মধ্যে আছি, সেই সমস্যার কারণে আমি আমার জমিগুলো বন্ধক দিয়ে দিছি। তা আমি তখন বললাম যে তুমি তোমার জমি বন্ধক দিছো, তা তুমি তোমারটা দাও, সব জমির মালিক তো আর তুমি না, তাই তুমি আমার জমি কেন বন্ধক দিবা? এই মনে হয় যেন আমি যোগের মুখে লবণ দিলাম। এইটা বলা মাত্রই ভাইয়া তখন রেগে মেগে আগুন হয়ে যায়। কি বললি তুই আমাকে এটা? তুই আমাকে কি বললি? তুই আমাকে এটা কি শুনাইলি? তুই সম্পত্তি ভাগ করবি? তুই সম্পত্তি ভাগাভাগি করতে যাচ্ছিস? আমি তখন বললাম যে না ভাইয়া, সম্পত্তি ভাগাভাগি করার কি আছে? বাবা মারা যাওয়ার পর তো আমিও তোমাকে বাবার মতো জানি, তুমি তো আমার বড় ভাইয়া, তুমি তো আমার সব। তুমি আমাকে বললে আমি জমি করব, না বললে আমি করব না। ভাইয়া বলে না, তোর জমি করা লাগবে না। একথা বলে ভাইয়া আমাকে জমি করানো বন্ধ করে দেয়, এবং বন্ধ করে দিয়ে আমার যে জমিগুলো আমি চাষাবাদ করি সবই ভাইয়া বন্ধক দিয়ে দেয়। এবং বন্ধক দিয়ে দেওয়ার পরে যেটা হইলো যে আমি আর জমির ধারে কাছেও যেতে পারি না, 1 বছর 2 বছর মতো ভাইয়া জমিগুলো বন্ধক দিয়ে রাখে। তো 2 বছর আমি তখন চলাফেরা করতে খুব কষ্ট হয়, কারণ আমি বাইরে কখনোই কাজ করি নাই, বাইরে কাজ করতে পারি না। আমি নিজে রান্নাবান্না নিজে করি, নিজে খাওয়া দাওয়া নিজে করি, নিজেরও বিয়ের বয়স হয়েছে, এবং আমার কাছে কেউ কোনো মেয়েও বিয়ে দেয় না, কারণ আমার কোনো ঘর নাই, বাড়ি নাই। আমার মাও চলে গেছে ভাইয়ার সাথে, এখন আমার নিজেরও কোনো তেমন ভালো ইনকাম সোর্স নাই, আমার জমিগুলো সব ভাইয়া দখল করে রাখছে, তো আমার কাছে কে বা মেয়ে বিয়ে দেবে? একদিন গ্রামের কিছু মুরব্বীরা আমারে বললো যে একটা কাজ কর আলতাফ, তোর বড় ভাইয়ের গিয়া বল যে তোরা যাতে জমিটা ভাগ করে দেয়। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? জমি বন্ধক দিয়া তোর ভাই সব টাকা নিয়ে গেছে, তোর কোনো টাকা পয়সা দেয় নাই, তো এখন জমি তো ভাগাভাগি করতে হবে, তোর ভাইয়াকে বল যে জমিটা যাতে ভাগাভাগি করে। আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, কাকারা ঠিক আছে। পরে আমি ভাইয়া বাড়িতে আসছে একদিন, আসার পরে ভাইয়ার তখন আমি বললাম যে ভাইয়া এই ঘটনা, আমি তো চলতে পারি না, আমি তো বড় অভাব অনটনে আসি, আমার জমিটা ভাগ করে দেন, আমি আমার জমিটা মানে আবাদ করব, চাষাবাদ করব, যা ইনকাম হয় তা দিয়ে আমি চলবো। আমার বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বিয়ে শাদিও করব। ভাইয়া তখন আমারে বলে যে কিসের জমি দিব তোরে? এমনি। আমি বললাম ওমা, আমি আমার বাবার সন্তান না, তুমি আমাকে আমার বাবার জমি দিবা না? ভাইয়া তখন আমাকে বলে ওমা, তুই দেখি কোনো কিছুই জানিস না। আমি বললাম কি জানবো, কি জানাবা? ভাইয়া বলে কেন, তুই জানিস না যে বাবা মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে? আমি বললাম এটা তুমি কি বলতেছো? বাবা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিবে কিভাবে? বাবার মৃত্যুর আগে বাবা প্যারালাইজড হওয়ার পরে তা আমিই তো বাবার সাথে আছি, তুমি বা তোমার বউ, তোমার সন্তান, তারা তো কোনোদিনও বাবার কাছে আসে নাই, বাবার হাতটাও তারা কখনো ধরে নাই, আর তুমি আমারে বলতেছো যে মানে এটা কি ধরনের কথা? মানে আমি আবার খেপে গেলাম ভাইয়ার সাথে। খেপে যাওয়ার পরে ভাইয়া তখন বলে যে না, সমস্ত সম্পত্তি আমার আব্বা নাকি ভাইয়ার নামে লিখে দিয়ে গেছে। এবার গ্রামের যে লোকজন আছে তাদেরকে ধরলাম যে দেখেন আমার ভাই তো আমার এই কথা বলতেছে, বাবা সারা জীবন যা টাকা ইনকাম করছে সবই ভাইয়ার পিছনে ব্যয় করছে, ভাইয়ারা পড়াশোনা করাইছে, ভাইয়ার উকিল বানাইছে, আমার বাবা কখনোই একটা টাকা দেয় না ওভাবে। আর বাবা মৃত্যুর পরে ভাইয়া বলতেছে বাবা নাকি তার সমস্ত সম্পত্তি ভাইয়ার নামে লিখে দিছে। এটা কেমন কথা? সবাই তখন বলতেছে যে ঠিক আছে, তাহলে তোর ভাইয়াকে একদিন একটা দরবারের ডেট দে, তোর ভাইয়ারা বল গ্রামে আসার জন্য। তখন আমি খুলনা যাই, এবং খুলনা যাওয়ার পরে ভাইয়াকে তখন বলি যে ভাইয়া, গ্রামের সবাই বলছে বাড়ি যাওয়ার জন্য, এবং একটা দরবারের ডেট দিছে দরবারে বসার জন্য। আমার ভাইয়া তখন বলতেছে আমি তো দরবারে বসবো না, আমার তো এত সময় নেই। আমি বললাম এটা তুমি কেমন কথা বলতেছো, তুমি দরবারে বসবা না, এটা কোনো কথা না? ভাইয়া দরবারে বসবে না। এবং ভাইয়া মার সামনে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। আমি তখন মায়ের মুখের দিকে তাকিয়ে আছি, মায়ের চোখের পানিগুলো তখন টলমল করে কাঁপতেছে, মানে কাঁদতেছে। আমি তখন আবারও গ্রামে আসার পরে গ্রামের লোকজনদেরকে জানাই, তারা বলে তোর ভাইয়া হচ্ছে উকিল মানুষ, এখন কিভাবে তোর বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে নিছে, সে যদি না দেয় তাহলে তুই সম্পত্তি তোর মালিক হবি না, আর তোর ভাইয়ের সাথে আমরা আইনেও পারবো না, বলেও পারবো না, তোর ভাইয়া তো সব দিক দিয়ে আমাদের থেকে অনেক বেশি এগিয়ে, সো তোর ভাইয়া যদি তোরে না দেয় তোর কিছুই করার নাই। আমি তখন গ্রামবাসীরে বললাম যে এইটা আপনারা কেমন কথা বলতেছেন? আমার ভাইয়া আমার বাবার সম্পত্তি সব আমার ভাইয়া ভোগ দখল করবে, সব আমার ভাইয়া নিয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না, আমার কিছুই করার থাকবে না, আর আপনারাও গ্রামের মানুষ আমাকে কোনো সাহায্য করবেন না? সবাই তখন বলতেছে আসলে আমাদের কি করার আছে, তোর ভাইয়া উকিল মানুষ, তার সাথে আমরা পারবো না। একটা পর্যায়ে দেখলাম যে সবাই তখন আমার কাছ থেকে সরে গেছে, গ্রামের কেউ আর আমাকে কোনো সাহায্য করে না, ভাইয়ের সাথেও কোনো যোগাযোগ নাই, মার সাথেও কোনো যোগাযোগ নাই।
আমি এভাবে ঘরের মধ্যে বসে আছি, কান্নাকাটি করি, এইজন ওইজন, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য লোকজনদের কাছে যাই। সবাই একটা কথাই বলে যে তোর ভাইয়ের সাথে আমরা কথা বলে পারবো না, তোর ভাইয়ের সাথে আমরা জনেও পারবো না, বলেও পারবো না। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, রাতের বেলায় আনুমানিক রাত 9টা থেকে 9:30 মতো বাজে। ওই টাইমে আমার মা তখন খুলনা আসছে, মানে গ্রামে আসছে। আইসা আমারে বলতেছে, আলতাপ দরজা খোল। তো মায়ের কণ্ঠ শুনে আমি তখন দৌড়ে এসে দরজা খুললাম। কিরে মা এতদিন পরে দরজা খুলছে, মাকে দেখে তো মনটা ভরে গেল। মারে অনেক দিন পরে জড়ায় ধরলাম, বললাম কী হয়েছে মা? মা আমারে বলে যে আমি আর খুলনা যাব না, তোর বড় ভাইয়ের কাছে যাব না, আমি তোর কাছেই থাকবো। আমি বললাম মা তুমি এটা কী বলো? আমি তোমার ওষুধ বড়ি খাওয়াইতে পারবো, আমার কাছে টাকা আছে, ডাক্তার দেখাইতে পারবো, আমার কাছে টাকাও নাই, আমি তোমার ডাক্তারও দেখাইতে পারবো না, তুমি আমার কাছে থাকলে তো মরে যাবো। মা তখন আমাকে বলে, হারাম টাকার ওষুধ খাওয়ার চেয়েও হালাল টাকার পানি খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি তখন বললাম যে কী বলতেছো, ভাইয়ার হারাম টাকা? আমার মা বলে, হ্যাঁ, সর্বক্ষেত্রেই তো তোর ভাইয়ার হারাম টাকা, তোর ভাইয়ার হালাল টাকা আসলো কোত্থেকে? তোর ভাইয়ের কি একটা টাকাও হালাল টাকা আছে? ও তো সবই হারাম টাকা। আমি তখন মারে বললাম, মা এরকম করে বইলো না, তুমি 2টা দিন থাইকা তুমি চলে যাও। মায়েরা আমি 2-3 দিন রাখলাম। 2 দিন পরে ভাইয়া তখন আসছে, ভাইয়া আর ভাইয়ার বড় ছেলে। ভাইয়ার বড় ছেলে আমার আম্মার হাত ধরে টানতেছে, দাদি চলেন, দাদি চলেন, দাদি চলেন। আমার মা বলে, আমি যাব না, আমি আলতাপরে ছেড়ে যাব না, আমি আলতাপের সাথেই থাকবো, তোরা চলে যা। অনেক টানা হেঁচড়া করে আমার মাকে আমার বড় ভাইয়া আর বড় ভাইয়ার ছেলে, মানে আমার ভাতিজা নিতে পারে নাই। তা আমি যতটুকু পারি আমার মায়ের জন্য ওষুধ বড়ি আনতেছি, মায়ের সেবা যত্ন করতেছি। এরকম করতে করতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন ভাইয়া আসছে, আয়সা বলতেছে, মারে যে আপনি যাবেন না আমার সাথে? আমার মা বলে, না যাব না। ভাইয়া বলে, কেন যাবেন না? মা বলে, তুই হারাম পথের ইনকাম করিস, করিস তো করিস, তুই নিজের আপন মায়ের পেটের ভাইরে ঠকাইছিস, আমার এই আলতাপরে তুই ঠকাইছিস, আমি যাব না তোর কাছে। ভাইয়া তখন বলে, আচ্ছা ঠিক আছে, আলতাপরে আমি জমি দিয়ে দিব, আপনি আমার সাথে চলেন। মা বলে, আগে দে এরপরে যাবো। ভাইয়া তখন বলে, আরে আপনি আমার সাথে চলেন না, দিয়ে দিব তো। আমার মা বলে, না, তুই না দিলে আমি যাব না, তুই অন্তত কিছু হইলে ওরে দে, ও যাতে যেটা চাষাবাদ করে খাইতে পারে। ভাইয়া তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কালকে দেখি কী করতে পারি। এরপরে দিনটা কেটে গেল, এবং দিনটা কেটে যাওয়ার পরে রাতের বেলায় ভাইয়া তখন করলো কি, আমারে বলতেছে যে সকালবেলা তুই আমার নিয়ে রেজিস্ট্রি অফিসে যাবি। আমি তখন বললাম যে ভাইয়া রেজিস্ট্রি অফিসে কেন? ভাইয়া তখন বলতেছে রেজিস্ট্রি অফিসে গিয়ে আমার নামে জমি লিখে দিবে। আমি তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ, ভাইয়া আমার নামে জমি লিখে দিবে, এর থেকেও বড় কিছু তার আমার জন্য হতে পারে না। আমার ভাইয়ের উপর আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ আমার ভাইয়ের দিকে তাকাইছে, এবার তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পরের দিন তখন আমার ভাইয়া আমাকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গেল। ভাই রেজিস্ট্রি অফিসে গিয়ে ভাইয়া কী করলো জানেন? আমার বাবার যেই সম্পত্তিটার মধ্যে কোনোদিন কোনো চাষাবাদ হয় নাই, সুন্দরবন থেকে বন্য পানিরে এসে যেই জমিটা নষ্ট করে ফেলে এবং যেখানে প্রচুর পরিমাণের পানি জমে থাকে, এই রকম যেটার মধ্যে আবাদ হয় না, এই রকম একটা জমি ভাইয়া তখন আমার নামে লিখে দিছে। আমার নামে লিখে দেওয়ার পরে আমারে বলে যে এটা আমি তোর নামে দিলাম। আমি বললাম, ভাইয়া তুমি এই জমিটা আমার নামে দিলা, এই জমিটাতে কোনোদিন চাষাবাদ হয়েছে? আমি তো জন্মের পরে কখনোই দেখিনি এখানে চাষাবাদ হইতে, এই জমিটা আমারে দিয়া লাভকে? ভাইয়া তখন বলে, দেখ তুই আমার কাছে কিছুই পাস না, এরপরও আমি তোরা এত বড় একটা জমি দিয়ে দিলাম, তুই জমিটা নিয়ে যা। আর তোরা ভালোর জন্য একটা কথা বলি, শোন, আমাদের আব্বা তো মারা গেছে, আব্বা মারা গেছে, তোর কষ্ট হয়েছে না? আমি বলি, হ্যাঁ কষ্ট হয়েছে, হবে না কেন, আমি তো বাবাকে বেশি ভালোবাসছি। ভাইয়া তখন বলে, তুই কি চাস আমার মাও এইভাবে মারা যাক? আমি তখন বললাম, না, আমি মায়ের মৃত্যু চাইবো কেন? ভাইয়া বলে, তুই বাড়ি গিয়া বলবি সম্পত্তি আমি তোরা ভাগাভাগি করে অর্ধেক দিয়ে দিছি। আমি বললাম, তুমি তো আমার অর্ধেক সম্পত্তি দাও নাই, অর্ধেক বলতে 10 ভাগের 1 ভাগও তো দাও নাই, যে জমিটা চাষাবাদ হয় না তুমি আমাকে সেটা দিছো। ভাইয়া আমার বলে, তুই আমার কথা বোঝ, তুই আমার কাছে পাসই না, এরপর আমি তোকে দিলাম। এখন তুই যদি গিয়া মারে এটা বলিস যে আমি তোরে জমি দেই নাই বা অল্প দিছি বা ওই সুন্দরবনের পাশের ওই নোনা পানির জমিটা দিছি, তাহলে দেখা যায় যে মা আর আমার সাথে যাবে না। মা যদি আমার সাথে না যায় তাহলে মা তোর সাথে থেকে মরে যাবে। তুই তো জানিস যে মায়ের হাড়ের সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের রোগ আমার মায়ের ভিতরে আছে, সো মাকে বাঁচানো যাবে না, এখনও সময় আছে, তুই মায়ের আমার সাথে দিয়ে দে, এই মিথ্যাটা বললাম। আমি তখন আর ভাইয়ের সাথে কোনো কথা বলি না, আর মনে মনে ভাবতেছি ভাইয়া আমার এটা কী বললো, মানে ভাইয়া আমার এই কথাটা কী বললো। পরে চিন্তা করলাম যে আসলে ভাইয়া যেটা বলছে এটা তো একেবারে মিথ্যাও না। আমার মায়ের হার্টের সমস্যা আছে, আজকে বহুদিন ধরে মা আমার সাথে আছে, প্রতিটা রাতেই মা চিৎকার করে, আমি তো মায়ের জন্য ওষুধ আনতে পারি না, মাকে ঠিকমতো খাওয়াইতে পারি না, এবং মায়ের যে হাড়ের সমস্যা, এই সমস্যার কারণে যদি মা মারা যায় তাহলে আমি নিজেরে কখনোই ক্ষমা করতে পারবো না। তো ভাইয়া যদি বলতেছে আমি মায়ের জীবন বাঁচানোর জন্য হলেও আমার মায়ের কাছে গিয়ে মিথ্যা কথা বলবো, মানে প্রয়োজন আমি মায়ের কাছে গিয়ে মিথ্যা কথা বলবো, আমি আমার মানে মায়ের জীবন বাঁচানোর জন্য।
এরপর আমি তখন দেশে গেছি, মানে ইয়াতে গ্রামে গেছি, যাইয়া মারে বললাম যে মা তুমি ভাইয়ের সাথে চলে যাও, ভাই আমার নামে জমি লিখে দিছে। আমার আম্মা বলে সত্যি লিখে দিছে তো? আমি বললাম হ্যাঁ সত্যি লিখে দিছে। মা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু তুই সবসময় ইয়াতে যাবি, খুলনা শহরে যাবি এবং আমার সাথে থাকবি, মাঝে মাঝে যাবি, ওইখানে গিয়ে বেড়ায় আসবি। আমি বললাম আচ্ছা মা ঠিক আছে। তা মা বলে আমার বিয়ে করাবে। আমি বললাম আমার কাছে এখন টাকা পয়সা নাই, আবাদ হোক, ফসল বিক্রি করি, এরপরে বিয়ে করব। এই কথা বলে মায়ের সাথে আমি তখন ভাইয়ার সাথে মারা তখন আমি খুলনা শহরে পাঠাই দিই। যে জমিটা আমারে দিছে ভাই, বিশ্বাস করবেন জমিটার কাছে গেলেই না চোখের পানি চলে আসে। মানে এইটা কেমন জমি যেটার মধ্যে কোনো চাষাবাদী হয় না, আমি আলু লাগাই হয় না, সবজি লাগাই হয় না, এবং ধরেন আখ বা অন্য কিছু লাগাইলে, মিষ্টি জাতীয় কিছু লাগাইলে, লম্বা টাইপের কিছু লাগাইলে সুন্দরবন থেকে বাঁদর এটা ওইটা এনে মানে শিয়ালরা এসে মানে ভেঙে চুরে সব নিয়ে যায়, কিছুই করতে পারি না। মানে মনটা এতই খারাপ হয়ে থাকে তা বলার মতো না। আমি তখন করি প্রতিদিন রাতের বেলায় ওই জমিটার কাছে গিয়ে বসে বসে কান্না করি আর উপরের দিকে তাকায় থাকি, আল্লাহ কি এটা দেখে না? আল্লাহর কাছে কি বিচার নাই? আমার ভাই আমাকে এইভাবে ঠকাইলো, আল্লাহ বুঝি বিচার করতে পারে না? আল্লাহ বুঝি দেখে না? আমি এগুলো বলি আর উপরের দিকে তাকাই থাকি এবং কান্নাকাটি করি। এরকম করে সময়গুলো কাটতেছে। একদিন হলো কি চন্দ্রিমা রাতের বেলায় আমি জমির পাশে বসে আছি, চাঁদের আলো পড়তেছে, জমির মধ্যে বসে আছে এবং বসে বসে কান্না করতেছি। ওই মুহূর্তে আমি হঠাৎ করে খেয়াল করে দেখলাম কেউ একজন মনে হলো যেন সুন্দরবন থেকে বেরিয়ে আসতেছে, এবং দেখে মনে হলো তিনি কোনো বুজুর্গ, মানে আল্লাহওয়ালা এরকম কোনো একটা লোক। তা আমি এটার মধ্যে আমার জমির মধ্যে কিন্তু পানি জমে আছে, একদম পানি, মানে পানি একেবারে থই থই করে। তো আমি দেখলাম যে সুন্দরবন থেকে একটা লোক তখন বেরিয়ে আসছে। এখন বেরিয়ে আসার পরে এত রাতের বেলায় সুন্দরবন থেকে তো কোনো মানুষ বেরিয়ে আসার কথা না, কারণ এই বন থেকে এত রাতের বেলায় কোনো মানুষে যাবে না, কারণ ওখানে বিভিন্ন বন্য প্রাণী, বিশেষ করে বাঘ ওই সময় প্রচুর ছিল। আমি মানে আমাদের জমির সামনে যে বসে থাকি এখানেও ভয় লাগে কখন বাঘ এসে ধরে ফেলে, কারণ এই জমিগুলো মানে আমাদের ওই এরিয়াটা খুব রিয়েস্টেক একটা এরিয়া, ওখানে অলওয়েজও হচ্ছে বন্য প্রাণীদের আক্রমণ থাকেই থাকে। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এত রাতের বেলায় এই লোকটা বন থেকে বেরোইতেছে, তার কি কোনো ভয় লাগে নাই? এটাকে লোকটা তখন দেখলাম কি মানে বন থেকে বেরিয়ে আমার জমির কোণারে এসে বসছে। জমির কর্নারে বসার পরে উনি দেখলাম কেমন জানি হাতে একটা তবজি বা এই টাইপের কিছু একটা জিগির করতেছে। তো আমার কথা হচ্ছে ভাই, আমার ওই জমির ওই কর্নারটা যে জায়গায়, এটার পিছনেই হচ্ছে মানে বেশিরভাগ বাঘের আনাগোনা। তো বাঘ এসে তো লোকটাকে খেয়ে ফেলবে, উনি এখানের মধ্যে কিসের জিগির করে? আমি তখন আস্তে আস্তে করে লোকটার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে দেখলাম যে উনি সাধারণ কোনো মানুষ নয়, দেখে মনে হলো যে বড় কোনো ওলি আল্লাহ, এবং তার বুজুর্গ চেহারা দেখে আমি তখন একটু অবাক হয়ে গেলাম। আমি পাশে গিয়ে সালাম দিলাম, উনি তখন ইশারায় সালামের উত্তর নিল। আমি ভালো আছি বললাম, তিনি মুখের ইশারায় আমাকে উত্তর দিল যে হ্যাঁ তিনি ভালো আছে। আমি তখন বললাম যে আপনি যে এখানে বসে আছেন, আপনি কি জানেন যে এটার পাশেই হচ্ছে সুন্দরবন, আর আপনি তো সুন্দরবন থেকে বেরিয়ে আসছেন, এখানে প্রচণ্ড রকমের বন্য প্রাণীদের আক্রমণ হতে পারে এবং বন্য প্রাণীরা আপনাকে কামড়িয়ে দিতে পারে। আপনি এখানে বসে না থেকে আপনি যেখানে যাবার সেখানে চলে যান, তা না হলে বাঘেরা আপনাকে অ্যাটাক করে মেরে ফেলতে পারে। লোকটা তখন উপরের দিকে আমার দিকে তাকানোর পর আমি অবাক হয়ে গেলাম। আমার জীবনে আমি অনেক সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এতটা সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই ভাই। অনেক সুন্দর চেহারা। আমি তখন তার মুখের দিকে তাকায় থেকে বলতেছি যে আপনি কে? উনি বলে আমার নাম গিয়াসউদ্দিন। আমি বললাম গিয়াসউদ্দিন, আপনাকে তো আমি এর আগে আমাদের এলাকায় কখনোই দেখি নাই, এর আগে তো আমি আর আপনাকে দেখি নাই কখনো এখানে, তো মানে আপনার বাড়ি কোথায়? তখন তিনি আঙ্গুল দিয়ে সুন্দরবনের দিকে দেখায় দেয় যে সুন্দরবনে তার বাড়ি। আমি তখন বললাম আমি যতদূর জানি সুন্দরবনে কোনো মানুষের বসবাস নাই, বনের আশেপাশে মানুষজন থাকে কিন্তু বনের ভিতরে তো মানুষ থাকে না, আপনি সুন্দরবনে কিভাবে থাকেন? বলে আমাকে বিরক্ত করিস না, তুই তোর কাজে যা। একথা বলার পরে আমি তখন আমার মানে ওখান থেকে চলে আসি যে তুমি এরকম করে বলে। একেবারে দেখলাম মানে প্রায় ফজরের আজানের আগ পর্যন্ত লোকটা ওখানে বসেছিল, এবং ফজরের নামাজের আজানটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি তারে আর দেখি না, মানে সে আবারও বনের ভিতর ঢুকে গেল। মানে যেটা আমার কাছে মনে হলো, কারণ আশেপাশে কোথাও গেলে তো আমি দেখতাম। তো অবাক হয়েছিলাম যে বিষয়টা কী হলো। সারাটা রাত এটা নিয়ে চিন্তা করতেছি, মানে সারাটা দিন এটা নিয়ে চিন্তা করলাম। কাউকে তো আর বলার নাই, বা আমি তো এসব কথা কাউকে বলতে পারি না, গ্রামে কারোর সাথে আমি ওভাবে মিশিও না। পরে দেখা গেল এরপরে রাতের বেলায় আবারও ঠিক একই সময়ে ওই লোকটা আবার ওই জায়গাটার মধ্যে আসছে এবং এসে আমাদের জমির কোণার ভিতরে বসে আছে। এবং সেদিনও আমি দেখলাম ঠিক ফজরের আজানের খানিকটা আগে উনি এখান থেকে উঠে সুন্দরবনের দিকে হাঁটতে শুরু করে, মানে হাঁটতে হাঁটতে সুন্দরবনের দিকে চলে গেল। বাট আমার কাছে মানে অবাক লাগলো বিষয়টা যে এটা কি ধরনের মানুষ। এর পরের দিন আমি তখন আমাদের এলাকার এক কাকা আছে, রহিম কাকা ওনার নাম, আমি ওই রহিম কাকার তখন বিষয়টা জানাই যে কাকা জানেন এমন এমন ঘটনা।
তিনি এটা বিশ্বাসই করতে পারেন না যে গভীর রাতে সুন্দরবন থেকে একটা মানুষ এসে আমার জমির পাশে দাঁড়ায় এবং ফজরের কিছুক্ষণ আগেই মানুষটা আবারও সুন্দরবনে ঢুকে যায়। ওনার এটা বিশ্বাসই হয় না। আমি বললাম, কাকা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে কালকে রাতে আমার সাথে যাইয়েন, আমি আপনাকে সরাসরি দেখাবো। উনি তখন আমারে বলে, কি বললি তুই সরাসরি দেখাবি, সত্যিই পারবি? আমি বললাম, হ্যাঁ পারবো না কেন, আমি তো নিজের চোখে দেখেছি, সো আমি আপনাকে দেখাতে পারবো না? উনি বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে যাব, মানে কালকে রাতে যাব। এর পরের রাতে আমি তখন ওই কাকারি নিয়ে যখন আসলাম ভাই, আমি সারাটা রাত ওই কাকারি নিয়ে দাঁড়াইছিলাম ওই আমাদের জমির পাড়ে, কিন্তু সারাটা রাতে উনি আর আসে নাই, ওই বুজুর্গটা আসে নাই। না আসার পরে উনি আমার বলে, কিরে তুই আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে আনলি, কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি ওনাকে নিয়ে চলে আসি, নিরুপায় হয়ে ফজর আজান আগে চলে আসি, এবং এর পরের দিন আমি একাই যাই। মানে কেন উনি আসলো না তা তো বুঝলাম না, কিন্তু অবাক করার ব্যাপার কি জানেন, এর পরের দিন যখন আমি একা যাই আমি দেখি উনি আসছে, এবং আমি তখন বুঝতে পারলাম যে সম্ভবত উনি অন্য কারোর সামনে আসবে না বা অন্য কাউকে ধরা দিবে না, উনি সম্ভবত মানে আমাকেই দেখাবে বা অন্য কারোর সামনে উনি আসবে না। মানে আমি তখন বুঝে গেছি যে উনি সম্ভবত কোনো অলি বা দরবেশ টাইপের কিছু হতে পারে। পরে আমি ওই দিন ওনার কাছে গেছি, আবারও কাছে গেছি। কাছে যাওয়ার পরে আমি বললাম যে, হুজুর আপনি কালকে আসেন নাই কেন, কালকে রাতে কেন আসেন নাই? উনি ওই দিন একটু রাগান্বিত ছিল, মানে রাগে ফোঁস করতেছে। আমি তখন বললাম, আপনি কি আমার উপর রাগ করতেছেন, কালকে রাতে আসেন নাই কেন? আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি ছাড়া আমারে দেখানোর জন্য অন্য কাউরে নিয়ে আসলি? আমি তখন বললাম যে, আসলে দেখেন, মানে উনি দেখতে চাইছিল আপনাকে, এই জন্য আনছি। উনি আমাকে বলে, খবরদার আজকের পর থেকে আমার সাথে যে তোর দেখা হয়, কথা হয়, বা আমি যে এখানে আসছি এটা তুই কাউরেই বলতে পারবি না। যদি বলিস তোর মুখে রক্তভূমি হয়ে তুই মারা যাবি। আমি বললাম, না, আপনি যদি মানা করেন তো আমি কাউকে বলবো না, কিন্তু আপনি কি? উনি আমাকে বলে, আমি আল্লাহর একজন দরবেশ, এটা আমাকে বলে। এরপরে মাঝে মাঝে দেখতাম উনি, মাঝে মাঝে বলতে প্রায় প্রতি রাতেই, আমি রাতের বেলায় গেলেই দেখি উনি ওখানে বসে আছে। এরকম করতে করতে একদিন আমি ওনার কাছাকাছি আবারও গেলাম, গিয়ে বললাম যে, আমার আপনার কাছে একটা চাওয়া আছে। উনি আমার বলে, তোরে আমি পছন্দ করি, আর পছন্দ করি বলে তোর সামনে আমি ধরা দিয়েছি, তোর সব চাওয়াকে আমি পূরণ করতে পারি, বল তোর কী চাওয়া? আমি বললাম, আমার চাওয়াটা খুবই ছোট, আমার চাওয়াটা হচ্ছে এইটা যে আমার জমিতে কোনো ফসল আদি হয় না। আপনি যেহেতু দরবেশ, আপনি আমার অতীত সম্বন্ধে সবই জানবেন। আমার ভাইয়া আমারে ধোকা দিয়া আমাদের সমস্ত সয় সম্পত্তি আমার বাবার কাছ থেকে জাল দলিল করে নিয়ে গেছে, আমার কোনো কিছুই নেই, এবং শেষমেশ আমার মাকে নিয়ে যাওয়ার জন্য এই ছোট্ট জমিটা আমাকে দিয়ে গেছে, এটার মধ্যে কোনো চাষাবাদ হয় না। উনি আমাকে বলে, তুই এটাতে চাষাবাদ ফলাতে চাস? আমি বললাম, হ্যাঁ। উনি বলে, যা তুই এবার ফসল ফলা, দেখবি তোর ফসল আর নষ্ট হবে না, কিন্তু খবরদার কাউকে বলতে পারবি না যে আমি তোকে উপকার করেছি বা আমার কারণে তোর জমিতে ফসল আসছে, এটা কাউকে বলা যাবে না। আমি যেখানে এসে বসি এটাও কাউকে বলতে পারবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কখনোই কাউকে বলবো না যে আপনি এখানে এসে বসেন বা আপনার বিষয়ে আমি কাউরেই বলবো না। বলে, আচ্ছা ঠিক আছে, তুই এবার আবাদ লাগাতে পারিস। উনি বলার পরে এরপরে আমি জমিটার মধ্যে চাষাবাদ করি, এবং চাষাবাদ করার পরে ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, অবিশ্বাস্য ফলন হয়। মানে আমার জমির থেকেও উর্বর জমির মধ্যে এরকম ফলন হয় না আমার জমিতে যে ফলন হয়, মানে আমার জমির ফসল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তখন উনি রাতের বেলা ওই জায়গাটার মধ্যে আসতো, এবং আমি তখন কী করতাম, ওনার জন্য মাঝে মাঝে খাবার নিয়ে আসতাম রাতের বেলায়। ধরেন বিভিন্ন খাবার আমি যেটা খাইতাম ওনার জন্য নিয়ে আসতাম, যে নেন আপনিও খান, ওনাকেও দিতাম। তো উনি বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছ থেকে খাবার নিতে চাইতো না। আমি দিলে বলতো যে, না আমি খাবো না, তুই নিয়ে যা, তুই খা, আমাকে এটা বলতো। এরপর আমি ওনাকে খাওয়ানোর চেষ্টা করতাম, আমি নিয়ে যেতাম, নিয়ে বলতাম যে আপনি খান, ওনার কাছে দিতাম, দিলে পরে উনি মাঝে মাঝে খাইতো, মাঝে মাঝে খাইতো না। এই করতে করতে এই লোকটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে। একদিন মাঝে মাঝে খুলনায় যাইতেছি, কিন্তু আমি মারও এই বিষয়টা জানাই না যে এই ঘটনা বা এরকম একটা লোক এই ঘটনা, আমি তো মারাও জানাই না, কারণ তিনি আমাকে জানাইতে মানা করছিল। পরে আমি তারে বললাম যে আমার তো বিয়ের বয়স শেষ হয়ে যাচ্ছে হুজুর, আমি বিয়ে করবো, আপনি আমার জন্য দোয়া করেন। উনি আমারে বলে, আমি তোর মেয়ে খুঁজে দিব? আমি তখন হেসে দিয়ে বললাম যে আমার তো বাবা নাই, মাও নাই, আপন বলতেই দুনিয়াতে আমার আমি ছাড়া কেউই নেই। তো যদি আমি আপনাকে, মানে সত্যি কথা বলতে আমি আপনাকে অনেক পছন্দ করি এবং আপনাকে অনেক ভালোবাসি, এই যে আপনি আমার কাছে আসেন, আমার সমস্যাগুলোকে আপনার মতো করে সমাধান করেন, এটা পৃথিবীতে কেউই করবে না। আপনার মতো দরবেশ যদি আমার জন্য কোথাও মেয়ে খুঁজে দেন, তাহলে তো আপনি নিতান্তই অবশ্যই ভালো কোনো মেয়েই খুঁজে দিবেন। উনি আমাকে বলে, আমার উপর বিশ্বাস আছে? আমি বললাম, জি আছে। বলে, তাহলে কালকে রাত্রে আমি তোর মেয়ের ঠিকানা দিব, আজকে না। এ কথা বলে আজকে রাতে আমি তখন চলে আসলাম বাড়িতে। পরের রাতে ওনার সাথে আমার আবারও দেখা বা ওইখানে কথা। এবার উনি আমাকে বলতেছে, আমি একটা মেয়ের সন্তান পাইছি, ওই মেয়েটার তুই বিয়ে কর, এবং ওই মেয়েটাকে বিয়ে করলে তোর জীবন অনেক সুখের হবে,
তোর জীবনে কোনো কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না, এবং সমস্ত কিছুকে তুই কভার করে উপরে উঠতে পারবি। আমি তখন বললাম যে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি যারে বলবেন আমি তারই বিয়ে করব। পরে আমারে বলে যে ঠিক আছে, আমি তোকে ঠিকানা দিচ্ছি। তিনি আমাকে তখন ঠিকানাটা দিল এবং বলে তুই আগামী দিন যাবি। এর পরের দিনে আমি তখন মেয়ে দেখার জন্য মেয়ের বাড়িতে গেলাম। মেয়ের এলাকার ঘটকের সাথে যোগাযোগ করে মেয়ে দেখার জন্য গেছি, এবং মেয়ে দেখার জন্য যাওয়ার পরে আমি মেয়ে যখন দেখলাম, দেখার পরে আমার কাছে মেয়েটার যেটি একটু অন্যরকম লাগছে, একটা অন্যরকম লাগছে, কোনো সাধারণ মেয়ের মতো লাগে নাই, মানে একটু পাগল টাগল টাইপের মনে হয়েছে। পরে ওই এলাকার যিনি বিয়ে ঠিক করছে ঘটককে আমি তখন বললাম যে দেখেন, আপনি যে আমাকে মেয়ে দেখাইছেন, মেয়ের তো এই সমস্যা। উনি আমার বলে না, মেয়ে অনেক ভালো। কে বলছে তোমারে? আমি বললাম আমার সামনে যখন আসছে মেয়েটা এরকম এরকম করছে, বা তাকে দেখে আমার কাছে একটু পাগল মনে হয়েছে। উনি আমাকে বলে মোটেও মেয়েটা পাগল নয়, মেয়েটা অনেক ভালো, এই মেয়েটা আমাদের গ্রামে অনেক ভালো একটা মেয়ে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গেলাম, খুলনাতে ভাইয়ের বাসায় গিয়া মায়েরা তখন জানলাম যে মা, এই ঘটনা, আমার একটা মেয়েরে মনে ধরছে, আমি দেখে আসছি, মেয়েটারে বিয়ে করব। আমার মা তখন বলে তাহলে তো আলহামদুলিল্লাহ, মেয়ে দেখবো আমি। ঠিক এর পরের দিনে আমি তখন মাকে নিয়ে মেয়ে দেখার জন্য গেলাম। মা গেল এবং মেয়ে দেখলো। মেয়ে দেখার পরে মা বলতে আসছে যে মেয়ে তো ঠিক আছে, কিন্তু মেয়ের মাথায় একটু সমস্যা আছে। আমার কাছে মনে হয়, তা এরকম মেয়ে আমি তোর বিয়ে করাবো না। মা তখন ডিরেক্টলি মানা করে দিল। তো মানা করে দেওয়ার পরে আমি তখন মায়ের বুঝাইতেছি যে না, মেয়েটার বিয়ে করব, এই সেই। আর ওই দরবেশ আমাকে প্রতিনিয়তই বলতেছে যে না, বিয়ে করলে এই মেয়েটাকেই করতে হবে, এই মেয়েটাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে তোর জীবনে শান্তি আসবে না। যদি ভবিষ্যতে শান্তি চাস তাহলে তুই এই মেয়েটাকে বিয়ে কর। উনি আমাকে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, কিন্তু আমার মা আমাকে এই মেয়েটাকে বিয়ে করাবে না। একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে করলাম কি, মায়ের কথাকে ডিনাই করে, মানে মাকে ওভারটেক করি, আমি তখন এই মেয়েটাকে বিয়ে করি। এবং বিয়ে করে বাড়ি নিয়ে আসি। পরে মায়ের কাছে খবর যাওয়ার পরে মা তখন একদিন মানে আমার বউকে দেখার জন্য আসে, এবং এসে মা আমাকে বলে তুই আমার কথার বাদ দিয়ে অবাধ্য হয়ে বিয়ে করে ফেললি, এটা তুই ভালো করিস নাই, এই কাজটা তুই ভালো করিস নাই। আমি তখন মায়ের কিছু বলি না। এভাবে মা তখন এখানে আইসা বেশি থাকতো, মানে আমার বউয়ের কাছে আইসা থাকতো, আবার ওইখানেও চলে যেত, মানে দুই জায়গায় মিলিয়ে মা তখন থাকতো। একটা পর্যায়ে মা তখন আমার এখানে বেশি থাকতে শুরু করে। ভাইয়ার বাসায় মা তখন যাইতে চায় না, কারণ আমার ভাতিজিগুলো বড় হয়েছে, আর আমার ভাবি আমার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করে। এমন হয় যে মাঝে মাঝে আমার মাকে দিয়ে অনেক কাজ পর্যন্ত করে এবং আমার মায়ের গায়ে হাত তোলে। তো যার জন্য মা ভাবির বাসায় যেতে চায় না বা ভাইয়ের সাথে থাকতে চায় না। মা তখন আমাকে একটা সময় বললো যে আলতাফ রে, আমার একটা ঘর বানাই দে, আমি একাই এই বাড়িতে থেকে যাব, আমি যাবো না এখান থেকে। আমি তখন বললাম যে তোমাকে ঘর বানাই দিতে হবে কেন মা? তুমি তোমার ছেলের বাড়ি, তোমারই তো সব, আমার কি? তুমি এই ঘরেই থাকবা, আমাদের যে বড় ঘর আছে, বড় ঘরেই আমরা সবাই মিলে একসাথে থাকবো। আমার মা তখন বলে তোর বউ কিছু বলবে না? আমি তখন মায়েরে বলতেছি, এটা কি তুমি বড় ভাইয়ার বউ পাইছো যে কিছু বলবে? এটা তো বড় ভাইয়ের বউ না, এটা আমার বউ। আর তুমি যে এখানে আসো, আমার বউ অনেক খুশি হয়েছে মা, আমার বউ অত্যাধিক খুশি হয়েছে তুমি যে আমার কাছে আসছো বা আমার সাথে আসো। আমার বউ তোমার কখনোই এই ধরনের কোনো কিছু বলবে না। আমার আম্মা বলে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। পরে আম্মা তখন আমাদের সাথে থাকতে শুরু করে। এরকম করে মাঝে মাঝে সময়গুলো কাটতেছে, 1 দিন 2 দিন 3 দিন করে কাটতেছে। আমার তখন প্রতিনিয়ত ওই দরবেশের সাথে দেখা হতো না, কিন্তু মাঝে মাঝে রাতের বেলা আমি মন থেকে যেদিন চাইতাম ওই দিন উনি বেরিয়ে আসতো, আমার সাথে দেখা করতো। আর এই দরবেশের বিষয় না আমি মাকে বলেছি, না আমি আমার বউকে বলেছি। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বউয়ের কোনো সন্তানাদি হয় না। আমার বউয়ের ঘরে কোনো সন্তান হয় না, প্রায় 2 বছর মতো আমি বিয়ে করছি। আমার মা তখন বলে বউয়ের ঘরে সন্তান হয় না, তুই একটা কাজ কর, তোর মানে দেখা, মানে কবিরাজ দেখা বা এটা ওইটা দেখাইতে বলে। তা আমি তখন কি করলাম, আমি কবিরাজ বলতে আমার তো একজন দরবেশ আসে, আমি ওনাকে গিয়ে বললাম যে বিয়ে করলাম এত বছর হলো, আমার বউয়ের ঘরে তো কোনো সন্তান হয় না, এখন আমি কি করব? উনি আমাকে বলে তোর বউয়ের ঘরে সন্তান না হওয়ার কারণ আছে। আমি বললাম কারণ কি? বলে তোর বউয়ের বাম হাতে একটা তাবিজ আছে, দেখেছিস সেটা? আমি বললাম হ্যাঁ দেখেছি। উনি বলে এই তাবিজটার কারণেই তোর বউয়ের ঘরে কোনো সন্তান হয় না, এই তাবিজটা খুলে ফেল, তাহলেই দেখবি তোর বউয়ের ঘরে সন্তান হবে। উনি যখন আমাকে এই কথা বললো এবং পরের দিনে আমি তখন আমার বউয়ের হাতেই তাবিজটা দেখলাম। তাবিজটা দেখার পর আমি বললাম যেটা কিসের তাবিজ? আমার বউ বলে আমার সাথে একটু জিনের সমস্যা আছে, আমার পরিবার এই জন্য আমাকে তাবিজটা পরাই দিছে। আমি বললাম তুমি তাবিজটা খুলে ফেলো। আমাকে বলে কেন? আমি বললাম তাবিজটা যদি না খোলো তোমার ঘরে কখনো সন্তান হবে না, ঘরে সন্তান হওয়ার জন্য হলেও তোমাকে তাবিজটা খুলতে হবে। ও আমাকে বলে আমার মা মারা গেছে, আর আমার মা নিজের হাতে আমাকে তাবিজটা পরাই দিয়ে গেছে, মা ওয়াদা করাই গেছে আমি আমার জীবন দশায় যাতে জীবনে কোনোদিন কখনোই তাবিজটা না খুলি। আমি তখন বললাম মায়া, তোমার কাছে কি আমার কথা বেশি না তোমার মৃত মায়ের কথা বেশি? তোমার এই জিনিসটা থাকলে তোমার ঘরে কখনো সন্তান হবে না, আর তোমার ঘরে সন্তান হবে না, আমাকে সন্তান নিতে হলে এটা খুলতে হবে। ও আমাকে বলে আরে সন্তান নিতে হলে এটা খুলতে হবে কেন? এটা কেমন কথা? এইটা খুললেই যে আমার সন্তান হবে এই নিশ্চয়তাও আপনাকে কে দিয়েছে?
আমি বললাম যে দেওয়ার সে দিছে, এখন তুমি আমার কথা শুনবা? যদি আমার কথা শোনো তাহলে তুমি এটা খুলে ফেলো, তুমি এটা খুলে ফেলো এবং এটা থাকা অবস্থায় তোমার গর্ভে কখনো সন্তান আসবে না। না, ওরা আমি বুঝাইতেই পারি না, ও আমার কোনো বুঝে নেয় না, ও এটা খুলবেই না। ওর কথা হচ্ছে আমি তাবিজ যেটা পড়ছি আমি এটা খুলবো না। পরে আমি একদিন তাকে রাগ করে বলতেছি যে তুমি যদি তাবিজটা না খোলো তাহলে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করবো, কারণ আমার তো ভবিষ্যৎ লাগবে, আমার বাচ্চা কাচ্চা লাগবে। তা আমার ভবিষ্যৎ এবং বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে হলেও আমি অন্য এক জায়গায় মেয়ে দেখবো, আমি অন্য একটা মেয়েকে বিয়ে করব, আমি তোমাকে তালাক করে দিব। এই যেদিন ধরেন এই ধরনের ভয় দেখাইলাম তালাক করে দিব, ওই দিনেও তখন হাতে তাবিজটা খুলে ফেলছে। এবং যেদিন রাতেও তাবিজটা খুলছে ওই দিন রাতে হলো কি, মানে যেদিন মানে বিকেলবেলা তাবিজটা খুলছে এবং সারাটা রাত আমি ওর সাথে ঘুমিয়েছিলাম, আমি মনে হয় অজ্ঞান অবস্থায় ছিলাম। রাতের মধ্যে আমি ম্যাক্সিমাম 1 থেকে 2 বার প্রস্রাব করার জন্য উঠি, বাট সেদিন রাতে আমি কোনো প্রস্রাব করার জন্যই উঠি নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ শরীরে কোনো কাপড় নাই, মনে হয় অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ওকে দেখার পর আমি ওকে জড়াই ধরলাম, ওর গা তখন পুড়ে যাচ্ছে জ্বরে। আমি বললাম কী হয়েছে? বলে আমার রাতের বেলায় জ্বর আসছে। আমি বললাম তো কাপড় খুললা কেন? ও বলে আমার শরীরে কাপড় রাখতে পারতেছি না গরমের কারণে। আমি ওর একটা চাদর পেঁচাই দিলাম, দেওয়ার পরে আমি তখন দৌড়ে কবিরাজার বাড়িতে গেলাম। ওই সময় ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, বেশিরভাগ কবিরাজে ছিল। কবিরাজের বাড়িতে কবিরাজকে গিয়ে বললাম যে কবিরাজ সাহেব আমার বউর এই অবস্থা, ওষুধ দেন। উনি তখন ওষুধ দিল, আমি ওই ওষুধগুলো নিয়ে বউরে আইনা খাওয়াইলাম, তবে বউ মোটামুটি দিনের বেলায় ভালো হয়ে যায়। এবং রাতের বেলায় একইভাবে এই সমস্যা আবারও রাতের বেলায় সমস্যা দেখা দেয় যে ও সারা রাত কী হয় না হয় আমি জানি না, সারা রাত আমি পুরো অজ্ঞান অবস্থায় থাকি, আমি প্রস্রাবও করি, মানে আমি যে জ্ঞান হারিয়ে ফেলি আমি বুঝি। ঘুমটা যখন আমার চলে আসে এবং ঘুমটা ভাঙার পরে আমি তখন দেখতে পাই যে মানে আমার মনে হয় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, এরকমটা আমার কাছে মনে হয়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আমি এই বিষয়টা আমার কবিরাজকেও জানাই, মানে আমার যিনি মানে গিয়াসউদ্দিন যিনি আছে দরবেশ, ওনাকে জানাই যে আমার বউর সাথে এই সমস্যা। উনি বলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার বউ তো ঠিক হয় না। অনেকগুলো দিন কেটে গেল, আমার বউয়ের আমি ঠিক করতে পারি না। আমি গিয়াসউদ্দিনকে এতভাবেই বিশ্বাস করতাম, ওনাকে এত বড় আমি একজন বুজুর্গ মানতাম। আমি আমার মা, আমার ওয়াইফ, আমি কারো কাছে ওনার কথা বলি নাই। উনি বলে ভালো হয়ে যাবে, কিন্তু ভালোও হচ্ছে না, সন্তানও হচ্ছে না। একটাবার যেমন বললাম যে আপনি না বললেন হাতে তাবিজটা খুলে ফেললে পরে আমার বউ ভালো হয়ে যাবে, কই আমি তো হাতের তাবিজ খুলে ফেলেছি, আমার বউ তো ভালো হয় নাই, বা আমার বউয়ের গর্ভে তো কোনো সন্তানাদি হয় নাই। উনি আমাকে বলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তো আমি না, আমি শুধু সন্তান পাওয়ার পথটা দিয়েছি। হ্যাঁ ইনশাল্লাহ সন্তান একদিন হবে। সন্তানও হয় না এবং আমার বউয়ের অবস্থা তখন এরকম দিকে যাইতেছে। এভাবে দিনে রাতগুলো কাটতে কাটতে একটা পর আমার বউ অনেকটা অসুস্থ হয়ে গেছে, রক্ত শূন্যতায় মরে যাওয়ার মতো অবস্থা। আমার মা তখন বলে তাড়াতাড়ি মায়ের একটা হসপিটালে ভর্তি করা এবং সেখান থেকে কিছু ব্লাড দে, কারণ যদি রক্ত না দেস এই মেয়েটা মারা যাবে। আমি তখন ভাই মায়েরে আমি নিয়ে যাই, হসপিটালে নিয়ে যাওয়ার পরে রক্ত দিয়ে আনি 2 থেকে 3 দিন পরে আবার রক্ত দিয়ে আনি 2 থেকে 3 দিন পর আবার তার শরীরে রক্ত শুকিয়ে যায়। আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করি যে শারীরিক কোনো সমস্যা কিনা, কিন্তু কোনো ডাক্তারই কোনো রোগ ধরতে পারে না। ডাক্তার একটা কথাই বলে আসলে বুঝতেছি না যে ওনার কী হয়েছে, ওনার তো এরকম হওয়ার কথা না, বাট ওনার এরকমটা কেন হচ্ছে আমি জানি না। ডাক্তারকে বলার পরেও আমি কোনো রকমের উপায় বুদ্ধি খুঁজে পাই নাই। আমার বউর অবস্থা দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। একদিন আমি দরবেশকে বললাম আদৌ কি আমার বউ বাঁচবে? দরবেশ বলে যদি মরে যায় তো কিছু করার নাই, যদি মরে যায় তুমি তার থেকে ভালো কাউরে পাইবা। আমি তখন একরকম দরবেশের পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করি, কান্না করে করে বলি দেখেন আমি আমার বউকে ভালোবেসেছি, আর ভালোবেসে আমি ওকে আমার বুকের ভিতর জড়িয়ে ধরেছি। আমার এক জীবনে কাউকে কখনো ভালো লাগেনি, আমি কাউকে ভালোবাসি নাই, আমি এই মায়াকে ভালোবাসছি। আপনি যেভাবেই পারেন মায়াকে ভালো করে দেন। উনি শুধু একটা কথাই বলে ভালো হয়ে যাবে, কিন্তু আর ভালো হয় না। এক পর্যায়ে দেখলাম আমার মা তখন আমারে বললো যে বৌমারে নিয়ে আমি একটা কবিরাজের কাছে যাব। তো কবিরাজের কাছে বলে মা তখন একটা কবিরাজের বাড়িতে গেল। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে কবিরাজ একটা তাবিজ দিল, ওই তাবিজটা নিয়ে মা তখন বাড়িতে আসছে। বাড়িতে এসে মা আমারে বলে যে তোর বউয়ের সাথে একটা জিনের সমস্যা আছে এবং প্রতিটা রাতে এই জিনটা আসে এবং তোর বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করে, যার জন্য তোর বউয়ের শরীরে রক্ত এইভাবে শুকিয়ে গেছে। আমি তাবিজ পরাই দিছি, তোর বউ ভালো হয়ে যাবে, তোর বাচ্চা কাচ্চাও হবে। ওই দিন রাত্রেবেলা আমি যখন আমাদের ওই জমির পাড়ে গেলাম এবং ওই গিয়াসউদ্দিনের সাথে আমার দেখা হলো, উনি তখন খুব রাগান্বিত, মানে প্রচুর রাগ আমার উপরে। তোর আমার উপরে বিশ্বাস নাই, আমাকে বলতেছে তুই আমার কথা শুনবি না, তুই তোর বউকে আবার তাবিজ পরাইছিস। আমি বলছি যে তাবিজ তোমার হারাম, আমি তাবিজ তোমার দেখতে পারি না, তাবিজ আমার অপছন্দ, এরপরও তুই কেন তোর বউকে তাবিজ পরালি? আমি তোর বউকে মেরে ফেলবো, এবার আমি নিজে তোর বউকে মেরে ফেলবো। আমি জানি ওনার অলৌকিক ক্ষমতা আছে এবং ওই অলৌকিক ক্ষমতার জন্য উনি যে কোনো কিছু করতে পারে। আমি তখন বললাম যে না আপনি এটা করেন না, আপনি যা বলেন আমি তাই করবো। বলে তাহলে তাবিজ খুলে ফেলবি, তোর বউর ঘরের সন্তান হবে, তুই এটা নিয়ে চিন্তা করিস না, তুই তাবিজ খুলে ফেল। উনি এটা বলার পরে আমি পুনরায় আবারও ওই মায়ের শরীরের তাবিজটা খুলে ফেলি।
মায়ের শরীরে তাবিজটা খুলে ফেলার পরে যেদিন তাবিজ খুলি সেদিন রাতে আবারও একই ঘটনা, মানে একই অবস্থা ওর তখন আবারও হয়ে যায়। কবিরাজের কাছে আমি বলি, মানে গিয়াসউদ্দিন ওই ওনার কাছে বলি, পীরের কাছে বা দরবেশের কাছে, উনি আমাকে একটা কথাই বলে, ভালো হবে। তা কবে ভালো হবে? আমি এর কোনো সঠিক উত্তর খুঁজে পাইতেছি না। দিন যত সামনের দিকে যাইতেছে আমার বউ ঠিক ততটাই মৃত্যুর ধারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে মায়া যে কোনো সময় মারা যেতে পারে। এক পর্যায়ে মায়ের ওই পরিস্থিতি দেখার পরে আমি বারবার তাবিজ খুলে ফেলি। এরই মাঝে মা আরও 2-3 বার তাবিজ এনে দিছে। ওই হুজুর আমারে বলে তাবিজ খুলে, আমি তাবিজ খুলে ফেলি। তুই মা আমাকে একদিন দুপুরে খুবভাবে ধরছে, তাছাড়া তুই আমার কাছে সত্যি কথা বলতো, তুই তোর বউ শরীরে তাবিজ রাখিস না কেন? আমি তোরে বলি যে ওর শরীর যদি বন্দনা না দেয়, শরীর বন্ধ না থাকে, তাহলে ও যে মানে জিনেরা অ্যাটাক করে ওকে রাতের বেলায়, তুই তাবিজটা খুলে ফেলিস কেন? আমি তখন না পারি, মায়ের কাছে বলতে না পারি, সহ্য করতে পার, বুকটা ফেটে যাচ্ছে আমাকে বলার জন্য। মানে ভাতের প্লেটটা হাতে নিয়ে কান্না করতেছি, চোখের ফোঁটাগুলো টপ টপ করে ভাতের প্লেটে পড়তেছে। আম্মা তখন আমাকে জড়াই ধরে বলতেছে, আলতাফ রে, আমি তোর দিকে তাকে বুঝতেছি তুই মনের ভিতরে কিছু একটা জিনিস লুকাই রাখছিস। বাবা, মনের ভিতর কিছু লুকাইস না, তুই মায়ের কাছে খুলে বল কি হয়েছে, মায়ের কাছে খুলে বল কি হয়েছে, এবং মাকে বললে পরেই এটার একটা সমাধান হবে। আমি মায়ের দিকে তাকে কান্না করতেছি। মা আমারে বলে, লক্ষ্মী বাজান কাঁদে না, তুই আমারে বল কি হয়েছে, কি সমস্যা হয়েছে, তুই মায়ের কাছে বল। আমি তখন চিন্তা করলাম যে এমনিতে আমার বউ মরে যাচ্ছে, যদি আমার মায়া মরে যায় তাহলে আমার ওই কবিরাজ, আমার ওই ঠাকুর মশাই এবং এসব থেকে আমার লাভ কেউ, আমার তো এসবের দরকার নাই। আমার বউ মরে গেলে তো আমার আর কাউরই প্রয়োজন নেই। এত বলার পরে ওই গিয়াসউদ্দিন যখন আমার বউয়ের তেমন কোনো চিকিৎসা করলোই না, আমার বউকে ভালো করলো না, তাহলে আমি মায়ের কাছে বলে দিব। এবার আমি প্রথম আমার মায়ের কাছে বিষয়গুলো জানাই দিই। মাকে বলি যে মা, এমন এমন ঘটনা। মা তো শোনার পরে মাথায় হাত দিয়ে ফেলে। মা আমাকে বলে, আমার কাছে মনে হয় যে এটা কোনো একটা দুষ্ট জিন হবে। আমি বলি, কি বলো মা, এটা কোনো দুষ্ট জিন? মা বলে, হ্যাঁ, এটা কোনো একটা দুষ্ট জিন, কিন্তু ভালো একজন দরবেশের রূপে ওই তোর কাছে আসছে। আমি বললাম যে মা, তুমি এটা কি বলো, উনি কোনো খারাপ মানুষ না বা খারাপ জিন না, উনি যদিও জিন হয়ে থাকে তবে ভালো জিন। আমার আম্মা বলে, ভালো না ছাই। এটা বলে যে তাবিজ মা না ঘরে রাখে, ওই মা তখন ওই 2টা তাবিজ গিয়ে 2 হাতে, মানে আপনার 2 হাতে পরাই দেয়, মায়ের 2 হাতে। মায়ের 2 হাতে তাবিজটা পরাই দেওয়ার পরে আমি তখন মায়ের বললাম যে মা, তুমি তো এটা কী করতেছো, হুজুর তো রাগ করবে। মা বলে, থাক তোর হুজুর, বাদ দে তোর হুজুর, ওই হুজুরের কথাই বলিস না। এবং মা আমাকে রাতের বেলা আরে আমাদের জমির কাছে যেতে দেয় না। আমাকে বলে, তুই জমির কাছে যাবি না, তুই আর জমির কাছে যেতেই পারবি না। আমাকে ওই রাতের বেলায়, মানে সন্ধ্যার পরে মা ঘরের বাইরে যেতে দেয় না। এবার হয় কি জানেন, সন্ধ্যার পরে আমাদের বাড়িতে অচেনা অজানা কিছু কুকুর আসে, যেগুলোকে দিনের বেলায় কখনোই দেখি না। যেমন আমি আপনাকে বলি, আপনি কি কখনো একেবারে লাল কালার কোনো কুকুর দেখেছেন? একেবারে লাল, টকটকা লাল। আমি আমার বাড়িতে এরকম টকটকা লাল কুকুর দেখেছি, একটা নয়, একসাথে 10টা 15টা। যে কুকুরগুলো ধরেন রাত 11টা থেকে ডাকতে শুরু করে এবং এর পরের দিন আপনার মানে মানে ফজরের আগ পর্যন্ত এই কুকুরগুলো ডাকে। আমার আম্মা তখন ওই কবিরাজের নাম ছিল আজিজ কবিরাজ, যার কাছ থেকে আমার মা তাবিজ জানতো। আমার ওই পুনরায় আবারও আজিজ কবিরাজের কাছে যায়, গিয়ে বলে যে এমন এমন ঘটনা। আজিজ কবিরাজ একদিন এসে আমাদের বাড়িটা বন্ধনা দিয়ে যায়, চারপাশে তাবিজ দিয়ে বাড়িটা বন্ধ করে দিয়ে যায়। এবং এরপরে দেখেছি জানেন, কুকুরগুলো আমাদের বাড়িদের মধ্যে ঢুকে না, মানে আমাদের বাড়িতে ঢুকতে পারে না, কিন্তু আমাদের বাড়ির বাইরে মনে হয় যেন কামড়ে কিছু একটা নিয়ে যাবে। তেমন মা তখন এই পরিস্থিতি দেখে মা বলতেছে, সর্বনাশ হয়ে গেছে, এগুলো তো আসলে কোনো নর্মাল কুকুর না, এগুলো তো সবই জিন। মা আমারে বলতেছে, এটা যদি কোনো নর্মাল কুকুর হইতো তাহলে তো বাড়ি বন্ধ করার পরে সে বাড়ির মধ্যে আসতো, ঘেউ ঘেউ করতো বা এরকম করতো। যখন আমি বাড়ি বন্ধ করেছি তখন এই কুকুরগুলো আমার বাড়ির মধ্যে ঢুকতে পারে না, তার মানে এগুলো কুকুর না, এগুলো জিন। তাই মারে বলে যে মা, তুমি বারবার জিন বলতেছো, এটা অপেক্ষা করো। এইরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের বাড়িতে খবর আসলো যে মায়ার মা মারা গেছে, মায়ার আম্মা মারা গেছে। এবং খবর আসার পরে মায়া তখন চিৎকার করে কান্নাকাটি করে, আমি তখন জমিতে কাজ করতেছিলাম, মায়া তখন চলে গেছে ওদের বাড়ির এক লোকের সাথে ওর মায়ের লাশ দেখার জন্য। চলে গেছে। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার কাছেও খবর গেছে, বাড়িতে আসছে। বাড়িতে এসে বলি, মা তখন বলে এই ঘটনা। আমি বললাম, তো মায়া কি চলে গেছে? মা বলে, হ্যাঁ, রিক্সা দিয়ে পাঠিয়ে দিছি, তুই রেডি হ, এবং রেডি হওয়ার পর আমরা তোর শাশুড়ির লাশ দাফন করতে যাব। আমি বললাম, জি আলহামদুলিল্লাহ। এবার আমি তখন রিক্সা নিয়ে আপনার মাগরিবের কিছুক্ষণ আগে, কেন আমাদের রাত্র হয়তো 10টার দিকে মাটি দিবে, মাগরিবের কিছুক্ষণ আগে আমি তখন আমার মায়ের নিয়ে রওনা দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মারা গেছে, আমার শালা সম্বন্ধী আছে, তাদের ছেলে মেয়ের আছে, মানে প্রচুর মানুষ আমার শ্বশুর বাড়িতে। কিন্তু আমি মায়াকে দেখতে পাচ্ছি না, মায়া কোথায় গেল? এদিকে সেদিকে বিভিন্ন দিকে খুঁজতেছি। এবার যেহেতু লাশ দাফন করার সময় হয়ে গেছে, আমিও বুঝতেছি না ও কোথায় গেল। সবাই কান্নাকাটি করে, কিন্তু ওকে আমি দেখতে পাই না। একটা পর্যায়ে আমার এক ভাবি আছে ওই বাসায়, ভাবিরে বললাম যে ভাবি, আমার বউ মায়া কোথায়? ভাবি বলে, মায়া তো লাশটা দেখে অজ্ঞান হয়ে গেছে।
মানে আপনার মায়ের লাশটা দেখে মায়া অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যাওয়ার পরে কে জানি ধরাধরি করে নিয়ে গেছে, কোন রুমের মধ্যে মনে হয় শোয়া রাখছে। দেখেন কিরে কোন রুমে শোয়াবে, মায়ের লাশ বাড়ি থেকে বের করা হইতেছে, ওকে থাকবে না? কিন্তু আমি ওকে বিভিন্ন রুমে গিয়ে খুঁজে বেড়ালাম, ওরে আর পাইলাম না। একটা পর্যায়ে দেখা গেল ওর মায়ের লাশও দাফন হয়ে গেল। এবার ওর মাকে নিয়ে না সবাই যতটা টেনশানে, তার চেয়েও বেশি টেনশানে ওকে নিয়ে। ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটা ঘর, প্রতিটা বারান্দা, প্রতিটা মানুষের বিল্ডিং আমরা তন্ন তন্ন করে খুঁজতেছি না, ও কোথাও নাই, কোনো জায়গার মধ্যেই ও নাই। আমার ওই মানে ভাবি তখন বলতেছে, কি বলেন আলতাফ ভাই, ও কোথায় গেল? অনেকেই তখন আবার বলতেছে, একটা কাজ করি, দিনের আলো ফুটুক, দিনের আলো ফুটলে হয়তো দেখা যাবে, হয়তো কোনো দিকে হয়তো অজ্ঞান হয়েও পড়ে থাকতে পারে, হয়তো যেহেতু মা মারা গেছে জ্ঞান হারিয়ে মনে হয় কোনো দিকে পড়ে আছে, দিনের আলো ফুটলে হয়তো পাওয়া যাবে। দিনের আলো ফুটলে এবং দিনের আলো ফুটার পরও মায়াকে আর পাওয়া যাচ্ছে না। এই পাড়া ওই পাড়া, এই বাড়ি ওই বাড়ি, সব বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে, মায়া নাই 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 নাই। এর পরের দিন আমি তখন আমার মাকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে আজিজ কবিরাজের বাড়িতে গেলাম, যে কবিরাজ আমার ওই এইগুলো বলছিল। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে আজিজ কবিরাজ তখন আমার মাকে বলতেছে, তোর ছেলের বউরে আর খুঁজিস না, তোর ছেলের বউরে নিয়ে গেছে। আমার মা বলে, এটা আপনি কি বলেন, নিয়ে গেছে মানে কিভাবে নিয়ে যাবে? উনি বলে, আমি তোরে বলছিলাম যে কখনোই তোর বউরে লাশের চেহারা দেখাবি না, সেটা তার যতই আপন হোক, আর যদি লাশের চেহারা দেখাসও তাহলে আমাকে বলে যাবি যে আমি ওইখানে আমার ছেলের বউরে লাশ দেখাতে নিয়ে যাচ্ছি, এইটা আমাকে বলে যাবে। আমাকে বলা ছাড়া এই মায়ারে কখনো কোনো লাশের সামনে নিয়ে যাইস না, কেন নিয়ে গেলে? আমার মা বলে, হুজুর আমি তো আর জানি না, ওর মা মারা গেছে, ও চলে গেছে। উনি বলে যে না, ওরে নিয়ে গেছে, জিনে ওকে নিয়ে গেছে, এটা আর ফিরে পাওয়া যাবে না। আমি তখন এই কবিরাজের বাড়িতে গিয়ে বসে থাকি, কান্নাকাটি করি যে আপনি অনেক বুজুর্গ, আপনি অনেক দরবেশ, আপনি আমার বউকে ফিরে আনতে পারবেন। বিশ্বাস করেন এই ঘটনার পরে আমি আমার ওই জমির পাড়ে যে দরবেশটা আসতো গিয়াসউদ্দিন, ওনার কাছে পর্যন্ত যাই যে উনি যদি আসে ওনার কাছ থেকে কোনো পাওয়া যায় কিনা, আমি ওনারাও পাই না। উনি এরপরে আর কোনো দিনও সুন্দরবন থেকে বেরিয়ে আসে নাই বা সুন্দরবনে ঢুকে না, ওনার সাথে আমার কখনোই আর দেখাই হয়নি, কোনো কথাই কিন্তু আর হয় নাই, বা উনি আসেও না। এই করতে করতে আমি আজিজ কবিরাজের বাড়িতে গিয়ে কান্নাকাটি করি, সব সময় কান্নাকাটি করি, এবং একজন ওনার পা ধরে বলি যে দেখেন, আপনি আমার বউরে আইনে দেন, নাহলে আমি আত্মহত্যা করে মারা যাবো, আমি আমার বউ ছাড়া থাকতে পারবো না, আমি আত্মহত্যা করে মারা যাবো, হয় আপনি আমার বউকে এনে দেন, না হয় আপনি আমাকে মেরে ফেলেন। ওই জন্য আমার বলতে চাচ্ছে, আলতাফ তোমাদের বাড়ির পাশে কি কোনো শিমুল তুলা গাছ আছে? আমি বললাম জি আছে। উনি বলে যে ওই শিমুল তুলা গাছে সবসময় খেয়াল করে দেখবা যে একটা কাক পাখি এসে বসে, সকাল থেকে রাত পর্যন্ত এই কাক পাখিটা এই শিমুল তুলার গাছে বসে থাকে, তুমি খেয়াল করে দেখবা। আমি বললাম তারপর? বলে এটারে চেষ্টা করবা কোনো না কোনোভাবে ধরা যায় কিনা, কিন্তু মারা যাবে না, ধরা যায় কিনা এটা চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে। ওনার ভাষ্যমতে এর পরের দিন আমি দেখলাম যে হ্যাঁ, সকালের আলো ফুটার সাথে সাথে কাক পাখিটা উড়ে এসে আমাদের বাড়ির পাশে যে শিমুলতলা গাছটা আছে ওই গাছের উপরে এসে বসে। এখন এই পাখিটা কোত্থেকে আসে এটা আমরা কেউই জানি না। এসেই মনে করেন গাছটার উপরে বসে, এবং গাছটার উপরে বসার পরে এই সারাটা দিন ওখানে বসে কাঁ 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 করে ডাকতে থাকে। আমার মা বলে, এই কাকটারে সরা, আমার মাথা ব্যথা করে, আমার শরীর খারাপ লাগতেছে, কাকটারে সরা, কিন্তু আমরা কাকটার ওখান থেকে সরাইতে পারি না। এবং উড়ন্ত কাকরি কি ধরা যায় ওই জায়গার ভিতরে যতভাবেই হচ্ছে থাকি, ধরতে পারি না। এবং কাকরি কেমনে ধরতে পারবো, ও তার নিচে নামে না। পরে এরকম করতে করতে আমি একদিন আবার ওই কবিরাজের বাড়িতে গেছে, যা বললাম যে আমি তো কাক ধরতে পারি না, গাছের উপরে বসে বৈশা টাকাটা কী করে আবার চলে যায়, ধরতে পারি না। উনি আমারে বলে, ধরতে পারবি, অপেক্ষা কর, ধরতে পারবি, একটু অপেক্ষা কর। তো আমি অপেক্ষা করতে করতে প্রায় আরও এখানে 2-3 মাসের মতো কেটে গেল। আমি আবারও কবিরাজে ধরলাম যে না, ও তো 2-3 মাস কেটে গেল, আমি তো ওরে ধরতে পারতেছি না, ওই কাক তো আমি ধরতে পারি না, আমি কি করব। পরে একদিন আমাকে উনি অনেকগুলো ভাত দেয়, একটা বলে করে অনেকগুলো ভাত দেয়, বলে আজকে দুপুরবেলা এই ভাতগুলো বট গাছের নিচে ওই যেই তুলা গাছের নিচে ছিটিয়ে দিবি, এবং ছিটিয়ে দিলে পরে ওই কাকটা যখন খেতে আসবে ওই কাকটার ওখানে আটকাইবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখেন আমি এর আগে প্রচুর ভাত এইটা ওইটা অনেক কিছু দিয়েছি এটা নিচে নামানোর জন্য, নামাইতে পারি না। কিন্তু কবিরাজ যখন আমাকে দিল, বলো আজানের ঠিক পরেই এটা ছিটিয়ে দিবি। যখনই জোহরের আজান দিল চারপাশে, আমি তখন তুলা গাছের নিচে যাই এই ভাতগুলোকে ছিটিয়ে দিলাম চারদিকে। ভাতগুলো ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম যে ওই কাকটা নিচে নেমে গেছে। মানুষের যে জাল দিয়ে মাছ ধরে না, এরকম মারে যে জমিনে বা আপনার পুকুরে, ওই পুকুরে ধরা জাল নিয়ে আমি তখন দাঁড়ায় আছে বট গাছের আপনার পিছনে, তুলা গাছের পিছনে। ও যখন এই আমার দিকে পিছন দিকে ফিরে যখন এই টুক 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 করে আপনার ভাতগুলো খাচ্ছে, আমি পিছন দিকে তখন জালটারে মারছে, এবং জালটাকে মারা মাত্র ওটা জালের নিচে পড়ছে।
এটা তখন ধরলাম, ধরে আমি তখন ওই আলতাফ মানে আপনার আজিজ কবিরাজের বাড়িতে নিয়ে গেলাম। কবিরাজ সাহেব দেখলো, দেখে বলতেছে হ্যাঁ আমি যেটা ধারণা করছি সেটাই, এটার একটা খাঁচার মধ্যে রাখবি, কিন্তু এটার কষ্ট দিবি, খাবার দিবি না, পানি দিবি না, খুব কষ্ট দিবি। যখন দেখবি মরে যাওয়ার সময় আসছে, তখন মনে করে একটু ভাত দিবি, তখন একটু পানি দিবি, তখন একটু খাবার দিবি। এছাড়া ভাত পানি খাবার তুই কোনো কিছুই দিস না, তাইলে তোর বউ একদিন ফিরে আসবে। এই কাকটারে যদি কষ্ট দেওয়া যায় তাহলে তোর বউকে দিয়ে ফিরে পাবে, যা। এবার আমি আসছে বাড়িতে এসে খাঁচার মধ্যে ঢুকে এই কাকটার এমনি কষ্ট দিতেছি অনেকগুলো দিন ভাই, একদিন দুদিন নয়, প্রায় 2 থেকে 3 মাসের মতো আমি এই কাহিনী করি। সকাল থেকে রাত পর্যন্ত কখন দেখি কাকটার খিদা লাগে, মানে শুয়ে যায়, একদম প্রচুর খিদার্ত হয়ে যায়, আমি তখন গিয়ে কয়টা খাবার দিই এবং দিয়ে এই ধরেন আবার এটারে মানে কষ্ট দিই, এইভাবে কষ্ট দিতেছে। আমার আম্মা তখন আমার বলে, একটা কাজ কর আলতাফ, যা হবার তা হয়ে গেছে, মায়ের যে হারাই গেল তার বাপ মায়েরও তো কোনো টেনশন নেই, তার মা আছে, তার বাপ আছে, তার ভাইরা আছে, এরা তো কোনো টেনশন করতেছে, তুই কেন এরকম টেনশন করে মরতেছিস? যে যাবার সে চলে গেছে, তোরে আমি দেখে শুনে আরেকটা বিয়ে করাবো, তুই এই চিন্তাটাই মাথা থেকে বাদ দে। আমি বললাম, মা তুমি এটা কীভাবে বলতে পারলা? মা? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব, ওরে ছাড়া আমি অন্য কাউরে মানে আমি ওর জন্য অপেক্ষা করবো, অন্য কাউরে বিয়ে করবো না। মা আমার বলেন আমি তোর অন্য কাউকে বিয়ে করাবো। এই ধরেন আমি বলি আমি অন্য কাউরে বিয়ে করাবো, মা বলেন আমি তোরে বিয়ে করাবো না। এই ধরেন এইগুলোর মধ্যে মানে আমি বলি আমি বিয়ে করবো না, মা বলে আমি তোকে বিয়ে করাবো। এই নিয়ে ধরেন মায়ের সাথে প্রতিদিন আমার ঝগড়া ঝাঁটি ঝামেলা মারামারি মানে হচ্ছেই। মা একটা সময় বলে আমি রাগ করে তোর ভাইয়ের বাসায় চলে যাব প্রয়োজনে। আমি বলি না, তুমি ভাইয়ের বাসায় যাইও না, আমার বিয়ে করতে চাচ্ছি না, কারণ কবিরাজ বলতেছে যে আমি যদি এই কাকটাকে আটকায় রেখে কষ্ট দিই তাহলে একদিন না একদিন আমার কাছে আমার ভালোবাসা মানুষ মায়া ফিরে আসবে, আমার বউ ফিরে আসবে, তাহলে আমি বিয়ে করবো কেন? তো মা বলতেছে আসবে না। মা আমারে বলে তুই যে কবিরাজকে বেশি জ্বালাইতি, কবিরাজের কাছে বারবার যাইতি, কবিরাজকে বিরক্ত করতি, এই জন্য কবিরাজ তোকে একটা ভুলভাল বুঝ দিয়ে দিছে যাতে আর তুই কবিরাজরে না জ্বালাস আর বিরক্ত না করিস। এটা কবিরাজের একটা চালাকি, তোর কখনোই হচ্ছে তোর হবে না, এটা মিথ্যা কথা, তোর বউ আসবে না। দেখতে দেখতে প্রায় 6টা মাসের মতো কেটে গেল। এই 6টা মাস এই কাকটারে আমি এই খাঁচার মধ্যে রেখে খুবভাবে কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছে বলার মতন। আমি সারা রাত দিন জেগে এই খাঁচার পাশে বসে থাকতাম, কখন কাকটা মরা ভাব হয়ে যায়, যখনই দিকে মরা ভাব হয়ে গেছে আমি তখনই ধরেন পানি দিই, খাবার দিই, আর এর আগ পর্যন্ত আমি ওটাকে ওভাবেই সাজা দিয়ে যাচ্ছে, কষ্ট দিয়ে যাচ্ছি। এবার মা আমার জন্য একটা মেয়ে দেখছে, এই মেয়েটা আমাকে বিয়ে করবে, মেয়ের নাম হচ্ছে পুতুলি, আমার বলে পুতুলির বিয়ে করাবে, মানে মেয়ে দেখা হয়ে গেছে, মা আমাকে বলে বিয়ে করো, আমি বললাম বিয়ে করো। কাকটারে আমি কষ্ট দিব এবং কষ্ট দেওয়ার পরেই একদিন না একদিন এই কাকের মাধ্যমেই আমি মানে এই কাকটারে কষ্ট দিয়ে একদিন আমার বউ ফিরে আসবে। এই কথা বলতেছি, মা তখন আমার বলে তুই বিয়ে করবি না? আমি বললাম না, করবো না। তো এইভাবে কেটে গেল এবং এর পরের দিন আমি তখন ঘুমাই আছি, রাতের বেলায় শুয়েছি, পরে সকালবেলা আমি হঠাৎ স্বপ্নে দেখতেছি কি জানেন, মন হলো যেন আমার ভালোবাসার মানুষটা মানে মায়া উঠতেছে আকাশের মধ্যে উঠতেছে আর যাচ্ছে আর আমাকে এইভাবে টাটা দিতেছে, উড়ে যাচ্ছে আর আমাকে টাটা দিতেছে না। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। এরকম আমি মাকে কিন্তু অনেকভাবেই স্বপ্ন দেখেছি, অনেক খারাপভাবেও দেখেছি। তো সেদিন স্বপ্ন দেখার পর আমার একটু অন্যরকম লাগছে। আমি তখন বেরিয়ে আসছি মাকে বলার জন্য যে মা আমি এরকম স্বপ্ন দেখছি, কিন্তু ভাই ঘর থেকে দৌড় দিয়ে বেরিয়ে এসে দেখি যে ওই পাখির খাঁচাটা শূন্য হয়ে পড়ে আছে, মানে কাকের খাঁচাটাকে এইভাবে দেখে আমি তখন অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, কাকের খাঁচাটা এরকম করে পড়ে আসছে কেন? আমি তখন দৌড়ে মারে দেখলাম, মা তখন পুকুর পাড়ে। মারে বললাম, মা কাকের খাঁচার মধ্যে কাক নাই, কাক কই? মা আমারে বলে আমি কাক ছেড়ে দিছি। আমি বলে মানি এই তুমি কি বলো, তুমি কাকরে ছাড়লা কেন? মা বলে এই কাকের নাটক দেখা বন্ধ করি, আজকে 6 মাস ধরে এই নাটক দেখতেছে, আর এই নাটক দেখতে চায় না, এই নাটক দেখতে আমার ভালো লাগে না, আমি এই জন্য কাক ছেড়ে দিছি। আমি দৌড় দিলাম কবিরাজের বাড়িতে, দৌড়ে কবিরাজের বাড়িতে গেছি কবিরাজ বলে কি কাক ছেড়ে দিছে তোর মা? ডাইরেক্ট আমারে বলে, উনি তো জানার কথাই না, উনি তো কোনোভাবেই জানা, উনি কেমনে জানলো? আমি বললাম হ্যাঁ। উনি আমার বলে তাহলে তোর মা যেখানে বিয়ে ঠিক করছে ওখানে বিয়ে করে ফেল। আমি বললাম কেন? বলে তোর বউ আর ফিরে আসবে না। আমি বললাম কি বলেন আপনি? বলে হ্যাঁ, তোর বউ ফিরে আসবে না। আমি বললাম আপনি না বললেন কাকটারে কষ্ট দিলে আসবে? উনি বলে হ্যাঁ, কাকটারে ধরে রাখলে একদিন আসতো, কিন্তু আর আসবে না বিকজ তুই কাক ছেড়ে দিয়েছিস। আমার কাছে তখন মনে হলো কবিরাজ মনে হয় আমার মায়ের কথা মতো আমাকে মিথ্যা বলতেছে আমি বিয়ে করে ফেলার জন্য। এরপরে আমি আর বিয়ে বসলাম না। কবিরাজ যতই চেষ্টা করলো, আমার মা যতই চেষ্টা করলো, আমার বিয়ে করলাম না। এবং বিয়ে না করতে করতে একটা পর্যায়ে আমার মা আমার উপর রাগ করে আমার সেই বড় ভাইয়ের বাসায় আবারও চলে যায় এবং ওই বড় ভাইয়ের বাসায় মা মারা যায়। আমি মায়ের লাশ নিয়ে বাড়িতে আসি, বাবার কবরের পাশে মায়ের কবরে আমি তখন মাকে মাটি দিই। এবং কবিরাজও একটা সময় মারা যায়, আজিজ কবিরাজ। বর্তমানে আমার বয়স প্রায় 70 থেকে 75 বছরের কাছাকাছি, বাট আমি আর বিয়ে করি নাই। আমার ভাইয়ের যে জায়গায় সম্পত্তি দিচ্ছে আমার বড় ভাই, ওইগুলোও দেখাশোনা করতেছে। আমার বড় ভাইও বাইচে আছে এখনও,
এগুলো দেখাশোনা করতেছি, বাইশতার আসরা মাঝে মাঝে এসে টাকা টুকা দিয়ে যে ওভাবেই আছি। আল্লাহর কি হুকুম, আপনার গল্পগুলো আমি শুনি এবং বহু বছর ধরে শুনি, আমার ভালো লাগে। বহুদিন ধরে ভাবতেছি আমার গল্পটা আপনাকে বলবো, এবং এরকম করে ভাবনা চিন্তার মাঝে আমি আজকে আপনাকে আমার গল্পটা বলেই ফেললাম। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে খুলনার ভাই আলতাফ হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। আমার শরীরে এই মুহূর্তে কম করে হলো 106 থেকে 7 ডিগ্রি জ্বর হবে। বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ, একটুখানি বৃষ্টির ফোঁটা মাথায় পড়লেই জ্বর এসে যায়। এজন্য সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। বাসার বাইরে বের হলে অবশ্যই ছাতা নিয়ে যাবেন। আমার একটা বদ অভ্যাস আছে, বৃষ্টি আসলে আমি বাসার ছাদে চলে যাই। মানে বৃষ্টি আসলে আমি বাসার ছাদে চলে যাব, ওখানে ভিজবো, আর ভিজতে গেলে আমি জ্বরে ভুগবো। তো যাদের এই বদ অভ্যাসটা আছে, বৃষ্টি আসলে কোনোভাবেই ভিজবেন না, কারণ এখনকার পানিটা খুবই খারাপ। আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, দেখলাম প্রচুর পরিমাণের মানুষ অসুস্থ এবং সিরিয়াল ধরে আছে, এত পরিমাণের জ্বরে ভুগতেছে মানুষজন। তো সবাই একটু সাবধানে থাকবেন। আর আমিও এই জ্বরের মুখে গল্পটা রেকর্ড করেছি এবং গল্পতে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্পের কোনো অংশে না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশানে ইমো আছে, ইমেইল আছে, আপনার আমার সাথে ওভাবে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।